প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আচ্ছা, মাহবুব ভাই একটু লাইনে এসে বলবেন সবকিছু ঠিক আছে কিনা। মাহবুব ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি সবকিছু স্যার, ঠিক আছে ভাই? আলহামদুলিল্লাহ। জি, সব ঠিক আছে, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার খতম তারাবি পড়া হয়েছে আজকে? জি আলহামদুলিল্লাহ হয়েছে। আপনাকে আচ্ছা। আন্তরিক ধন্যবাদ। আচ্ছা, 10টায় শুরু করলে তাহলে সমস্যা হবে না, তাই তো? জি জি, এটা সবচেয়ে বেস্ট হয় আর কি, 10টা শুরু করলে আর কি। ঠিক আছে, আমি রুটিন সংশোধন করে জি রমজান মাসে তারাবির জন্য 10টা থেকে ক্লাস হবে, ক্লাস সংক্ষিপ্ত হবে কিন্তু 10টা থেকে শুরু হবে। আমি রুটিন জি সংশোধন করে দিচ্ছি, ঠিক আছে? জি, আচ্ছা, শুক্রিয়া, জাজাকাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে নয়েজ না হলে লাইনে থাকেন, ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা জি করেন। জি, আমরা ইনশাআল্লাহ। গতদিন ধারা 8 পর্যন্ত পড়েছি। ধারা 8 পর্যন্ত কারো প্রবলেম থাকলে আমি মেসেজ করতে বলেছিলাম, কেউ মেসেজ মেসেজ করেননি, তার মানে ধরে নিতে পারি যে ধারা 8 পর্যন্ত বুঝেছেন, 6, 7, 8। এবার আমরা পড়বো ধারা 9, সময়ের অবিরাম চলন, কন্টিনিউয়াস রানিং অফ টাইম। ইংলিশটাও মনে রাখতে হবে, কারণ তামাদি আইন এবং এসআর অ্যাক্ট এই দুইটা আইন থেকেই এই যে শিরোনামে যে ইংরেজিগুলো থাকে এগুলো তুলে দিয়ে বলে কত ধারায় আছে। বিশেষ করে তামাদি আইনে এবং এসআর অ্যাক্টে এই দুইটা আইন থেকে এগুলো বেশি করে, অর্থাৎ এই দুইটা আইনের কিন্তু টপিকের যে সেকশনের যে মানে শিরোনাম যেটা হেডিং, সেটা কিন্তু সংক্ষিপ্ত ছোট। দেখেন, কন্টিনিউয়াস রানিং অফ টাইম এতটুকু তুলে দিয়ে বলবে যে তামাদি আইনের বা এভিডেন্স, সরি, লিমিটেশন অ্যাক্টের কোথায় আছে, তখন ধারা 9 উল্লেখ উল্লেখ করতে হবে বা সেকশন 9। তো এই ধারায় কি বলছে যে সময়ের অবিরাম চলন, মানে আমরা একটু আগে পড়লাম, মানে গতদিন পড়েছি 6 ধারায় যে 3 প্রকারের লিগ্যালি ডিজেবল পার্সন, তাদের জন্য আমাদের আইনের যে ঘড়ি বা সময় সেটা স্থির থাকে, চলে না। কিন্তু যদি একবার চলতে শুরু করে তাহলে কিন্তু আর থামবে না। কত ধারায় বলছে? 9 ধারায়। কেমন একবার চলতে শুরু করলো? মনে করেন রহিম নামে একজন ব্যক্তি, তার বয়স ছিল হচ্ছে 17 বছর। সে 18 বছর হলো, হওয়ার পর 2-3 দিন পরেই সে আবার মানসিক অসুস্থ হয়ে গেল, তার মানে পাগল হয়ে গেল। তার মানে আগে ছিল মাইনর, মাঝখানে হয়তোবা 3-4 দিন সে সাবালক হিসেবে জীবনযাপন করেছে, তারপরে আবার মাথায় আঘাত লেগে বা কোনোভাবে সে কি হয়ে গেছে, আবার লিগালি ডিজেবল হয়ে গেছে, মেন্টালি অ্যাবনর্মাল হয়ে গেছে, যেটা ইনস্যান। তাহলে যে মাঝখানে 3-4 দিন, এই 3-4 দিন সে সুস্থ ছিল, ওই সময়ের মধ্যেই তাকে মামলা করতে হতো, কারণ একবার ঘড়ি চলতে শুরু হয়েছে। তাই পরে অন্য ডিসেবিলিটি আসলেও সেটা আর কি হবে না, থামাতে পারবে না। আবার মনে করেন একজন ব্যক্তি মানসিক অসুস্থ, বয়স 40 বছর, সে মাঝখানে 1 মাস সুস্থ ছিল, ওই সুস্থ অবস্থায় তাকে মামলা করতে হতো। 1 মাস পরে সে যদি আবার মানসিকভাবে অসুস্থ হয়ে যায়, মানে আবার সে যদি ইনসান হয়ে যায়, তাহলে কিন্তু তার ঘড়ি আর থামবে না, কারণ মাঝখানে কিছুদিন চলেছে তাই। আশা করি ক্লিয়ার হয়েছেন। আইনে কি বলছে? একবার মেয়াদ অতিবাহিত হতে শুরু করলে পরবর্তীতে কোনো অপারগতা তা স্থগিত করবে না। একটু আগে আমি বলে দিয়েছি, ঘড়ি চলতে শুরু করেছে, আর ডিজেবল হলেও লাভ নাই। পাওনাদারের সম্পত্তির ব্যবস্থাপনার দায়িত্ব দেনাদারের উপর অর্পিত হলে তা আদায়ের মোকদ্দমায় এ ধারা প্রযোজ্য নয়। পাওনাদার মানে যিনি সম্পত্তি পাবেন, মানে কোনো টাকা পয়সা পাবেন, তার সম্পত্তির দায়িত্ব আবার দিয়ে দিছে হচ্ছে দেনাদারকে। মনে করেন রহিম এবং করিম একজন আরেকজনের থেকে টাকা পাবে, তো যে টাকা দিয়েছে তার সম্পত্তির আবার দায়িত্ব নিয়ে আছে আরেকজন, মানে ম্যানেজার। মোট কথা হচ্ছে কোনো ম্যানেজার বা কোনো পরিচিত ব্যক্তি যদি টাকা ধার নেয়, যতক্ষণ সে দায়িত্ব পালন করছে, মানে ম্যানেজারের দায়িত্ব পালন করছে, ততক্ষণ পর্যন্ত ধার পরিশোধের জন্য মামলা তামাদির মেয়াদটা কি থাকবে? স্থির থাকবে। এবং লিগালি ডিজেবিলিটির যে বিষয়টা, এইটাতেও কোনো সমস্যা হবে না, কারণ সে ব্যবস্থাপনার দায়িত্ব থাকবে তাই। কারণ যিনি টাকা দিয়েছেন, টাকা দেওয়ার পরে তিনি কি হয়ে গেছেন? পাগল হয়ে গেছেন, যদি এরকম হয়। এবং যে টাকা ধার নিয়েছে সে যদি আবার ওই মালিকের ম্যানেজার হয়, তাহলে কিন্তু যতদিন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবে ততদিন সময়টা কি স্থিরই থাকবে। যদিও কিছুদিন ভালো ছিল, আবার মাঝখানে খারাপ, মানে মানসিক অসুস্থ হয়ে গেছে, তবুও সমস্যা হবে না, যদি এই
দেনাদার, পাওনাদার এবং ম্যানেজার, এই তিনটা বিষয় থাকে এর মধ্যে। ধারা 10, প্রকাশ্য ওসি বা তাদের প্রতিনিধির বিরুদ্ধে মোকদ্দমা কখনো সময়ের দৈর্ঘ্যে বাড়িতে হবে না। তার মানে এটার জন্য কখনো তামাদির মেয়াদ কাজ করবে না, মানে তামাদ আইন প্রযোজ্যই নেই এই ক্ষেত্রে। মানে তামাদ আইনের অনুচ্ছেদে যে মেয়াদটা বলে দেওয়া আছে, এগুলো কাজ করবে না, 3 ধারাও কাজ করবে না। তার মানে প্রকাশ্য ওসি, তাদের প্রতিনিধির বিরুদ্ধে, মানে তাদের পরস্পরের মধ্যে মামলা, বাদী বিবাদী হিসাবে এখানে ওসি তিনি বাদী হতে পারেন, বিবাদী হতে পারেন। প্রতিনিধি তিনি বাদী হতে পারেন, বিবাদী হতে পারেন। তাদের পরস্পরের মধ্যে মামলা কখনো কি হবে না, তামাদিতে বাড়িতে হবে না। তার মানে 3 ধারাও প্রযোজ্য হবে না এবং 183টা অনুচ্ছেদও কার্যকর হবে না এক্ষেত্রে। কি কারণে এটা করা হয়েছে? কারণ যখন ওসি বলতে কি, ট্রাস্ট, ট্রাস্ট সম্পত্তি যখন বিশ্বাস করে একজনকে দায়িত্ব দেয়, মালিক কিন্তু খুব বেশি খোঁজ খবর নেয় না। তাহলে এখানে পুরোটাই যে ট্রাস্টি বা সম্পত্তির দায়িত্ব পালন করছেন তার উপর নির্ভর করছে। সে যদি অসৎ হয়ে যায়, গোপনে কোনো আত্মসাৎ করে থাকে, তাহলে এটা ধরা পড়তে সময় লাগতে পারে। তো মনে করেন যে সে আত্মসাৎ করেছে 2000 সালে, আর 2025 সালে এসে সে জিনিসটা জানতে পারা যাচ্ছে, বা কোনো ওসি রিলেটেড কোনো সিভিল লাইবিলিটি তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু অনেক পরে জানা যাবে, জানা যাওয়াটা অনেক সময় অস্বাভাবিক, মানে স্বাভাবিক নয়। এই কারণেই এই সুযোগটা দেওয়া হয়েছে। এখানে ইমিউনিটি দেওয়া হয়েছে। ইমিউনিটি বলতে কি, কোনো দায় মুক্তি, অর্থাৎ ওসিদের তাড়াতাড়ি মামলা করতে হবে তা না, বা প্রতিনিধিদেরও পরে মামলা করা যাবে। এই কারণে এখানে দায় মুক্তি বা ইমিউনিটি দেওয়া হয়েছে। বৈদেশিক চুক্তির ওপর মোকদ্দমা, বাংলাদেশে মামলা দায়ের করা হলে বাংলাদেশের তামাদি আইনটি প্রযোজ্য হবে। যদি মামলা বৈদেশিক চুক্তি হয়েছে কিন্তু বাংলাদেশে এসে সেটার মামলা করা হচ্ছে, তাহলে কিন্তু এইটা হয়ে যাবে পাবলিক ইন্টারন্যাশনাল ল এর একটা বিষয়। তো পাবলিক ইন্টারন্যাশনাল ল হলেও মামলার যে তামাদি শুরু আগে পরের যে বিষয়টা, তামাদিতে বাড়িতে হবে কিনা, এটার জন্য বাংলাদেশে যেহেতু মামলা হচ্ছে, মনে করেন এটা একটা কানাডাতে চুক্তি হয়েছে পরস্পরের মধ্যে, কিন্তু ওই ব্যক্তি বাংলাদেশের, তাই বাংলাদেশে এসে বাংলাদেশের কোর্টে চুক্তি ভঙ্গের জন্য মামলা করছে। এখন এই মামলাটা তামাদিতে বাড়িতে হবে কিনা এটা চিন্তা করতে গেলে বাংলাদেশের এই মুহূর্তে যে তামাদি আইনটা আমরা পড়ছি 1909 সালের, যেটা কার্যকর হয়েছে, এবং 1908 সালে যেটা প্রকাশ পেয়েছে, এই 1908 সালের তামাদি আইনটার বিধানই কার্যকর হবে, যেহেতু বাংলাদেশে মামলা হচ্ছে তাই। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আছে, পড়বেন, যেটা বুঝতে পারবেন না আমাকে বলবেন, আমি বুঝিয়ে দেব। দেখেন সবগুলো বিগত সালের প্রশ্ন, খুব সুন্দর করে ধারাভিত্তিক ভাবে সিরিয়ালে সাজিয়ে দেওয়া হয়েছে যেন আপনাদের পড়তে সুবিধা হয়। এরপরে পার্ট 3, ধারা 12 থেকে 29 আজকে শেষ করব আশা করছি। ধারা পড়ে আবার আমাকে অনুচ্ছেদ শেষ করতে হবে। 12 ধারায় বলছে আইনানুগ কার্যধারায় যে সময় গণনা হতে বাদ যাবে, এই লাইনটাও মনে রাখতে হবে। আবার এক্সক্লুশন অফ টাইম ইন লিগ্যাল প্রসিডিং, এই ইংলিশটা তুলে দিয়েও কত ধারায় আছে বলে, 12 ধারায়। বিগত সালে কয়েকটি প্রশ্ন আসছে এখান থেকে, 4টি ক্ষেত্রে। তাহলে 12 ধারায় কয়টি কয়টি ক্ষেত্রে সময় গণনা হতে বাদ যাবে? আমরা শুরু করলাম কিন্তু তামাদির সময় গণনা। এই দেখেন তামাদির মেয়াদ গণনা বা ক্যালকুলেশন। তো 12 ধারায় ক্যালকুলেশনের ক্ষেত্রে বাদ যাবে সময় 4টি ক্ষেত্রে। এক, যে দিন হতে গণনা শুরু, অর্থাৎ যেদিন তামাদির মেয়াদ শুরু হলো সেই দিন থেকে, মানে কজ অফ অ্যাকশনের দিন, এখানে ব্র্যাকেটে লিখে রাখতে পারেন কজ অফ অ্যাকশন। যেদিনকে কজ অফ অ্যাকশন শুরু হলো, মানে একজন আরেকজনকে বেদখল করে দিল, তো যেই দিন বেদখল করলো ওই দিনটা গণনা থেকে বাদ দিতে হবে একদিন। তো এখানে ব্র্যাকেটে লিখতে পারেন মামলা করার কারণ উদ্ভবের দিন বা কজ অফ অ্যাকশনের দিন, যেই তারিখে কজ অফ অ্যাকশন শুরু হলো সেই দিনটা বাদ যাবে। রায় ঘোষণার দিন, কোনো মামলা রায় ঘোষণা হয়েছে, এই রায়ের বিরুদ্ধে কেউ আপিল, রিভিউ বা রিভিশন করতে চায়, কতদিনের মধ্যে করতে হবে? সেটা গণনার ক্ষেত্রে যেদিন রায় প্রকাশ হলো সেই তারিখটা বাদ যাবে, তার পরের দিন থেকে তামাদির মেয়াদটা গণতে হবে। রায়ের নকল পেতে ব্যপ্ত সময়, রায় দিল, রায়ের তো নকল না পেলে আপিল করা যাবে না, রিভিশন করা যাবে না। সেক্ষেত্রে নকল পেতে যদি 1 সপ্তাহ, 15 দিন বা 1 মাস লেগে যায়, সেক্ষেত্রে এই সময়টা চলে যাচ্ছে আদালতের
এবং আদালতের যারা স্টাফ আছে তাদের। এখানে অ্যাডভোকেট বা মক্কেলের কোনো লাইবিলিটি নাই। তাই নকল পেতে যতদিন সময় লাগিয়ে দিবে কর্তৃপক্ষ, ততদিন সময় গণনা হতে বাদ যাবে। রোয়েদাদ, রোয়েদাদের ইংরেজি হচ্ছে অ্যাওয়ার্ড। এটা কি জিনিস? শ্রম আদালত অর্থাৎ লেবার কোর্টে এবং সালিশ বা আরবিট্রেশনে যে রায়টা দেওয়া হয় সেটাকেই রোয়েদাদ বলা হয়। এর নকল পেতে প্রাপ্ত সময়ও বাদ যাবে, অর্থাৎ রায়কে আলাদাভাবে 3 নম্বরে রেখেছে। এবং 4 নম্বরে রোয়েদাদের কথা বলা হচ্ছে। রোয়েদাদও ওয়ান কাইন্ড অফ জাজমেন্ট, যেটা লেবার কোর্ট অথবা আরবিট্রেশনের মাধ্যমে পাওয়া যায়। ধারা 13-তে বলা হচ্ছে দেশ হতে বিবাদের অনুপস্থিতিকাল বাদ যাবে। বিবাদী দেশের বাইরে আছে, সেই ক্ষেত্রে বিদেশে অবস্থানরত বিবাদীর জবাব দাখিলের জন্য তামাদি গণনা স্থগিত থাকবে। বাদীর জন্য এটা প্রযোজ্য নয়। এই ধারা থেকে কখনো প্রশ্ন খুব একটা আসে না, খুব একটা ইম্পর্টেন্ট না। ধারা 14 ইম্পর্টেন্ট। এখতিয়ারবিহীন আদালতে সরল বিশ্বাসে ব্যয়িত সময় বাদ যাবে। মামলা ভুল করে টেরিটোরিয়াল জুরিসডিকশন অথবা পিকুইনারি জুরিসডিকশন মানে আর্থিক এখতিয়ার এবং স্থানীয় এখতিয়ার ভুল করেছে, মামলা হবে উঠিয়া সহকারী জজ আদালতে। মামলা নিয়ে গেছে হচ্ছে বাঘা সহকারী জজ আদালত, মানে থানা ভুল করেছে। সেক্ষেত্রে মামলা ফেরত দিয়ে দিবে আদালত। ফেরত দিতে যদি আবার 1 সপ্তাহ সময় লাগিয়ে দেয় আর এর মধ্যে যদি মামলা তামাদি হয়ে যায়, সেক্ষেত্রে 14 ধারা বলছে যে ভুল আদালতে যেহেতু দিয়েছে, মামলা তো রেডি আছে, জাস্ট একটু সংশোধন করতে হবে, আদালতের নাম পরিবর্তন করতে হবে এবং তফসিল পরিবর্তন করতে হবে, করে জমা দিতে হবে। তাই এই সময়টা যেহেতু সরল বিশ্বাসে করছে, গুড ফেথ আছে, ইচ্ছাকৃতভাবে করেনি। ইচ্ছাকৃতভাবে কেউ কি ভুল আদালতে দেয়? দিবে না। এটা আইনজীবীর ভুল, তাই আইনজীবীকে কি দেওয়া হয়েছে? একটু ছাড় দেওয়া হয়েছে। পক্ষভুক্তি বা মামলার কারণভুক্তির ক্ষেত্রে ত্রুটি একইভাবে প্রযোজ্য হবে। এখন একটা মামলায় পক্ষভুক্ত হবে, পক্ষভুক্ত করতে গিয়ে যদি ভুল হয় সেক্ষেত্রেও প্রযোজ্য হবে। ভুল আদালতে দাখিলের দিন ও উক্ত আদালতে কার্যধারার সেই দিন বাদ যাবে, অর্থাৎ যেদিন দাখিল করা হলো, মামলাটা সাবমিট করা হলো বা দায়েরের জন্য বা ফাইলিং এর জন্য রেডি করে দেওয়া হলো, ওই ডেটটা বাদ যাবে। এবং যেই দিন আদালত ফেরত দিল যে এটা আপনার চলবে না, এখানে অন্য কোর্টে যান, তো ওই দুই মাঝখানের দিনগুলো এবং প্লাস উভয় দিনও বাদ যাবে। 14 ধারা মূল মোকদ্দমা ও যে কোনো দরখাস্তের জন্য প্রযোজ্য, কিন্তু আপিল রিভিশন রিভিউর জন্য কিন্তু প্রযোজ্য নয়। এটা মনে রাখবেন। লিখিত ব্যাসের জন্য 12 এবং 14 ধারার মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ। ধারা 15 কার্যধারা স্থগিত থাকার সময়টুকু বাদ যাবে। আদালতে মামলা চলছে, ইনজাংশনের মাধ্যমে কার্যক্রম স্থগিত করে দেওয়া হলো বা হাইকোর্ট থেকে একটা স্টে অর্ডার নিয়ে আসা হলো। তো স্টে মানে স্থগিত হয়ে যাবে কার্যক্রম। যতদিন কার্যক্রম স্থগিত হবে ততদিন কিন্তু তামাদি, সেটা মূল মামলায় হোক বা আপিল হোক বা রিভিশন হোক বা রিভিউ হোক, সবগুলোর স্থগিত থাকার কারণে মানে এগুলো ফাইলিং এর ক্ষেত্রে বাদ যাবে সময়। স্থগিতের নোটিশ প্রদান যেদিন স্থগিত দেওয়া হলো, জানানো হলো অফিসিয়ালি সেদিন, এবং যেদিন প্রত্যাহার করা হলো অর্থাৎ স্থগিতটা তুলে নেওয়া হলো আবার চালু হলো, এই উভয় দিন সহ মধ্যবর্তী সকল দিনই কি বাদ যাবে গণনা থেকে। এরপরে আমরা পড়বো 18, মাঝখানের সেকশন দুইটা স্কিপ করলাম, আপনারা পড়ে নেবেন, সমস্যা হলে প্রশ্ন করবেন। ওগুলো থেকে প্রশ্ন খুব একটা আসেনি। প্রতারণা বা প্রবঞ্চনার ফলাফল, ইফেক্ট অফ ফ্রড, এইটা এমসিকিউ রিটেন বাস্তবে খুবই প্রয়োজন। বিশেষ করে মামলা করার সময় তামাদির মেয়াদ বাড়িতে হয়ে গেছে, কি করব। আইনজীবীদের একটা কৌশল, 18 ধারা আমরা যুক্ত করে দিই। কিভাবে যুক্ত করি? স্যার আমরা জানতে পারিনি, এটা প্রতারণা করে আমাদেরকে জানানো হয়নি, বিবাদী পক্ষ দলিল বা বিষয়টি গোপন করে রাখছিল আমাদের কাছ থেকে, তাই আমরা এটা রিসেন্টলি জানতে পেরেছি, তাই আমরা জানার পরে মামলা করছি। তো যেদিন জানতে পারলাম সেদিন থেকে তো আমাদের মেয়াদ গণনা শুরু হবে। তাই 18 ধারা আমরা ব্যাখ্যা দিয়ে দিই, তাহলেই অনেক সময় মাফ হয়ে যায়। সর্বপ্রথম যেই দিন প্রতারণার কথা জানতে পারবে, কে জানতে পারবে? যিনি মামলা করতে চাচ্ছেন তিনি, অর্থাৎ বাদী। বা সর্বপ্রথম যেই দিন গোপনকৃত দলিলটি উপস্থাপনা করতে পারবে, সেই দিন হতে গণনা শুরু হবে। অর্থাৎ এখানে যার বিরুদ্ধে মামলা করা হচ্ছে বিবাদীগণ বা বিবাদী, বাদীর সাথে একটা প্রতারণা করে অথবা প্রতারণা করে কোনো দলিল জাল জালিয়াতির মাধ্যমে সৃষ্টি করে বা সঠিকভাবে সৃষ্টি করেছে কিন্তু বাদীকে জানতে দেয়নি, গোপন রেখেছে, সেটা ওপেন ঘোষণা করেনি,
দীর্ঘদিন পর সেটা বের করছে। আর মাঝখান থেকে বাদীর অনেক ক্ষতি হয়ে গেছে। এখন বাদী নতুন করে মামলা করতে চাচ্ছে, দেখছে যে এটা 20-30 বছর ডিলে হয়ে গেছে। তখন 18 ধারা আমরা এখানে ব্যাখ্যা দিয়ে বলি যে না, আমরা রিসেন্টলি জানতে পেরেছি, তাই 18 ধারার সুবিধা আমরা পাবো, এবং আমাদেরকে যেদিন জানতে পেরেছি সেদিন থেকে তা আমাদের মেয়াদ গণনা শুরু হবে। তখন আদালত অ্যাডমিশন হিয়ারিং দেয়। অ্যাডমিশন হিয়ারিং এ আমরা যদি কোর্টকে কনভিন্স করতে পারি তাহলে মামলা অবশ্যই গৃহীত হয়। 19, লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল, ইফেক্ট অফ অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং। কত ধারায়? 19 ধারায়। এতটুকু মনে রাখলেই হবে। এরপরে আমরা চলে যাব হচ্ছে 22, নতুন বাদী বা বিবাদীর পক্ষভুক্তি বা স্থলাভিষিক্তি বা কায়েম মোকাম। কায়েম মোকাম শব্দটা বিআর অ্যাক্টে নাই, বাস্তবে মামলায় আমি যখন প্রথম সিভিল মামলার বিষয়ে একটু ইন্টারেস্ট দেখালাম এবং কিছু মামলার জন্য কোর্টে অবস্থান করছি, তো এক সিনিয়র হিয়ারিং করছে, স্যার এটা কায়েম মোকাম করা হয়নি, কায়েম মোকামের জন্য সময়ের প্রার্থনা করছি। তখন মাথায় আমার ক্লিক করলো, কায়েম মোকাম আবার কি? কখনো তো সিপিসিতে শুনি নাই। তো ওই সিনিয়রকে সঙ্গে সঙ্গে কোর্ট থেকে হিয়ারিং শেষে ওনাকে জিজ্ঞাসা করলাম যে স্যার কায়েম মোকাম কি? তখন উনি বললেন যে পক্ষভুক্তি মানে বাদী একজন মারা গেছে, তার সন্তান এবং স্ত্রীকে পক্ষ হিসেবে যুক্ত করা তার পরিবর্তে। তো আমি বললাম এটাকে তো সাবস্টিটিউট সাবস্টিটিউশন বলে। তা বললো হ্যাঁ, সাবস্টিটিউশন বা পক্ষভুক্ত, এটাকে আদালতের ভাষায় কায়েম মোকাম বলা হয়। তো কায়েম মোকাম দিয়ে প্রশ্ন আসলেও আশা করি আপনারা পারবেন, শিখিয়ে দিলাম। যেই দিন পক্ষভুক্ত বা স্থলাভিষিক্ত হবে সেই দিন হতে গণনা শুরু হবে। অর্থাৎ বাবা মারা গেছে, ছেলে পক্ষভুক্ত হয়ে গেছে, তো ছেলের জন্য যেদিন পক্ষভুক্ত হলো সেদিন থেকে স্টেপ নেওয়ার জন্য কি শুরু হবে? আমাদের মেয়াদ শুরু হবে। কারণ পক্ষভুক্ত হওয়ার পরে লিখিত জবাব দিতে হবে। লিখিত জবাব যদি দিয়ে না থাকে তাহলে লিখিত জবাব দিতে 2 মাস সময় পাওয়া যায়। এই 2 মাস সময় গণনা হবে কি করে? এই কারণে এটা যুক্ত করা হয়েছে। আরো কিছু বিষয় আছে, তবে এটাই বেসিক কারণ। আচ্ছা, বিবাদী হিসেবে জবাব দিতে হয় আর বাদী হিসাবে স্টেপ নিতে পারে। আচ্ছা, ফারুক ভাই প্রশ্ন করবেন আশা করি। সালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। প্রশ্নটা হলো আমার এটা যে আপনি যেটা বললেন এই 22 ধারার বক্তব্য হলো যে স্থলাভিষিক্ত করা, হুম। এইখানে মৃত ব্যক্তির ওয়ারিসদেরকে স্থলাভিষিক্ত করা এটা, না জাস্ট নতুন পার্টি হিসাবে তাদেরকে স্থলাভিষিক্ত করা? কারণ ই- নতুন মৃত ব্যক্তির স্থলাভিষিক্ত করা যেটা দেওয়ানি কার্যবিদ্যা আইনের যেটা 22 আদেশের যে বিধানটা আছে, 2 বা 4, বাদী এবং বিবাদী হিসাবে। আর হুম। এই 22-এ এটা হলো জাস্ট নতুন কারো যদি সত্য উদ্ভব হয় বা সাক্ষ্য উদ্ভব হয়, সেই ক্ষেত্রে কেউ যদি এখানে পক্ষভুক্ত করার প্রয়োজন হয়, সেই পক্ষভুক্ত পক্ষভুক্ত এটা কিনা, এটা আমার জানার মানে জিজ্ঞাসা আর কি। আচ্ছা, দেখেন দেখেন এর মধ্যে দুইটা জিনিস আছে। হুম। এক হচ্ছে নতুন বাদী, আর দুই হুম। হচ্ছে বিবাদীর পক্ষ। নতুন বিবাদী বাদী বা বিবাদীর পক্ষভুক্তি। এখানে মানে দুটাই নতুনও নতুন, হতে পারে। দুটাই নতুন। এখানে হ্যাঁ, বলতে দেন। বাদী মারা গেছে, তার পক্ষে মানে তার ওয়ারিশরা আসতে পারে, এটাও পক্ষভুক্তি। অথবা নতুন বাদী হিসেবে যুক্ত হচ্ছে। তার মানে এখানে দেখেন সাবস্টিটিউটিং আছে আবার অ্যাডিংও আছে, দুইটা জিনিসের মধ্যে আছে, একের মধ্যে দুই। এখানে অ্যাডিং নিউ প্লেন্টিভ অর ডিফেন্ডেন্ট, অথবা হুম। সাবস্টিটিউটিং বা পক্ষভুক্তি বলতে বাদী বিবাদী উভয়ের পক্ষভুক্তি হতে পারে, মানে মৃত ব্যক্তির পক্ষে পক্ষভুক্তি। ওকে, এটাও অথবা নতুন বাদী বিবাদী যুক্ত হতে পারে পক্ষভুক্তি অথবা। তার মানে এখানে 2 in 1, দুইটাই আছে। মারা গেছে তার পক্ষে বাদী বিবাদী আসতে পারে, অথবা মানে এখানে যেটাকে বলে হচ্ছে বাদী বিবাদী যুক্ত হয়নি কো, তার মানে এখানে নতুন বাদী বিবাদী হিসেবে যুক্ত হতেও এই ধারাটা প্রযোজ্য হবে। অর্থাৎ একজন আমি বাদী মামলা মামলা করার সময় সে যুক্ত হয়নি, কিন্তু পরে দেখলো যে হ্যাঁ সে তার স্বার্থ এখানে জড়িত, সে নিজেকে বাদী হিসেবে যুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারে। এবং আবেদন করলে যেদিন আবেদন করবে সেদিন থেকে তার জন্য তামাদের মেয়াদ শুরু হবে। বিবাদীর ক্ষেত্রেও হুম। তাই, নতুন বিবাদী। ঠিক আছে। হুম। 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 তো এই ক্ষেত্রে আপনার যেটা মৃত ব্যক্তির হিসাবে কি এই এই ধারাটাও আসছে নাকি? এখানে স্থলাভিষিক্তি বলতে মৃত ব্যক্তির পক্ষেই।
আর নতুন বাদী বিবাদী বলতে অ্যাডিং, দুইটাই পয়েন্ট আছে দেখেন, টু ইন ওয়ান। ক্লিয়ার হয়েছেন? না, এটা ঠিক আছে, কিন্তু ওই স্থলাভিষিক্ত বলতে আপনি যেটা বুঝাচ্ছেন যে মৃত ব্যক্তির ওয়ারিশ হিসাবে, কিন্তু আমি হ্যাঁ। আরো এক আধ দুই জায়গায় অন্য একটা বইয়ে দেখলাম এখানে মৃত ব্যক্তির ওয়ারিশের এরা মানে নিয়ে আসতেছেই না, এরা জাস্ট বলতে চাচ্ছে যে নতুন পার্টি। আর মৃত ব্যক্তির ক্ষেত্রে যেটা অনুচ্ছেদে যেটা আছে আপনার হলো এই 22-এর মানে দেওয়ানি কার্যবিধি আইনে 22 আদেশের যেটা আপনার 2 বা 4 বাদী আর বিবাদী, সেখানে তামাদি আইনে অনুচ্ছেদে আছে যেটা 90 ডেজ এর মধ্যে পক্ষভুক্ত করতে হবে, সেটা হলো অনুচ্ছেদটা হলো, আচ্ছা, যাই হোক, অনুচ্ছেদ 176, অনুচ্ছেদ 177 এবং একশো হ্যাঁ, আটাত্তরে আছে 76 77, সেটা। 76 77, সাতাত্তর, 76 77, 76 77 এরকম। আচ্ছা যাই হোক, সে 90 দিনের মধ্যে 76 করতে হবে। 77, হ্যাঁ। আমি আমি যেটা বলছি আবার কানে নেন, এবং এটা বুঝলেন কিনা সেটা জি বুঝেন। জি, অন্য কোথায় কি এটা আমি শিখেছেন বুঝতে সেটা পারছি। বাদ দেন। তো আচ্ছা এখানে ঠিক যেটা আছে, বলা না আছে যে এটাই আমি, নতুন বাদী স্থলাভিষিক্ত বলতে একজন মারা গেছে তার পক্ষে, এটাই স্থলাভিষিক্ত বোঝায়। ঠিক আছে। আর নতুন জি বাদী জি জি, বিবাদী তার মানে সে এই মামলায় আগে আসেনি, কিন্তু পরে সে জানতে পেরে আসলো, এই হচ্ছে বিষয়। ঠিক আছে। তার মানে তার মানে এখানে দুইটাই আছে। দুইটাই আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপর 23, অবিরাম চুক্তি ভঙ্গ ও অন্যায় করলে। চুক্তি ভঙ্গ করলে স্যার একটা মামলা হয়, বা অন্যায় করছে সেক্ষেত্রে মামলা করতে হবে। সেক্ষেত্রে কি বলা হচ্ছে, প্রতিবার চুক্তি ভঙ্গের বা অন্যায়ের প্রতি মুহূর্তে নতুন করে গণনা হবে। তার মানে আজকে চুক্তি ভঙ্গ করলো, 2 দিন পরে আবার চুক্তি ভঙ্গ করছে, আবার চুক্তি ভঙ্গ করছে। এখন কজ অফ অ্যাকশন কোনটা ধরা হবে? কজ অফ অ্যাকশন ধরা হবে যেই দিন সর্বশেষ চুক্তি ভঙ্গ করলো, অর্থাৎ প্রতি মুহূর্তে বলতে গতকালকে চুক্তি ভঙ্গ করেছে আজকেও করেছে, তার মানে গতকালকেরটা হিসাব না করে আজকে থেকে হিসাব হবে। তার মানে সর্বশেষটা, লাস্ট ওয়ান। জমিতে অনধিকার প্রবেশে স্থায়ীভাবে বাধার সৃষ্টি করলে এ ধারা প্রযোজ্য হবে না। কেউ যদি স্থায়ীভাবে বাধা সৃষ্টি করে, বাধা সৃষ্টি করার পরেও কেউ যদি আবার ট্রাই করে সেখানে প্রবেশ করার, তাহলে যেদিন প্রথম বাধা সৃষ্টি করলো স্থায়ীভাবে সেদিন থেকে গণনা শুরু হবে। পরে আবার যদি কেউ এই স্থায়ীভাবে বাধা সৃষ্টির পরেও প্রবেশের চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু পরের গুলার কাউন্ট হবে না, অর্থাৎ এই ধারায় আসবে না। এরপরে আমরা পড়বো হচ্ছে 25, দলিলে উল্লেখিত সময়ের গণনা বা হিসাব, যেটা কম্পিউটেশন বা ক্যালকুলেশন অফ টাইম মেনশন ইন ইনস্ট্রুমেন্টস। মনে করেন দলিলে একটা ডেট দেওয়া আছে। এখন পুরাতন যদি দলিল হয়, তাহলে সে দলিলে যদি বাংলায় তারিখ দেওয়া থাকে কোনো ডকুমেন্টে, সে দলিল যে কোনো রেজিস্ট্রিকৃত দলিল হতে হবে তাও নয়, যে কোনো দলিল, তো সেই দলিলে যদি আরবিতে তারিখ দেওয়া থাকে বা বাংলায় তারিখ দেওয়া থাকে, তো সেই বাংলা বা আরবি তারিখ থেকে যদি সময় গণনা আমরা শুরু করি, তাহলে সেটাকে আগে ইংরেজিতে কনভার্ট করতে হবে। অর্থাৎ ওই তারিখে ইংরেজিতে তারিখ কত ছিল সেটাকে চিন্তা করতে হবে, এবং সময় গণনা সবসময় ইংরেজিতে হবে। তার মানে বাংলাতে মাস কয় দিনে হয়, আরবিতে মাস কত দিনে হয়, এগুলো চিন্তা না করে ইংরেজিতে যে মাস হয় সেই ইংরেজি মাস অনুসারে চিন্তা করতে হবে। অর্থাৎ 365 দিনে বছর, এবং ইংরেজি যেই মাস যেই দিনে সেটাই চিন্তা করতে হবে। তো এটাকে বললে হচ্ছে জর্জিয়ান বা গ্রেগরিয়ান, অর্থাৎ ইংরেজি বর্ষপঞ্জি অনুসারে সময় গণনা করতে হবে। এটা কিন্তু গত 23 সালে এসেছিল প্রশ্ন। এরপরে 26, 26, 27, 28 তিনটা সেকশন হচ্ছে প্রেসক্রিপশন বলে, অর্থাৎ দখল বলে মালিকানা বা সত্ত্ব লাভ। দখল করে থাকলেই সম্পত্তি নিজের হয়ে যাবে। বাস্তবে সম্পত্তি নিজের হোক আর না হোক, অন্যের সম্পত্তি যদি জোর করে দখল করে বা দীর্ঘদিন ব্যবহার করে, তাহলে 26, 27, 28 এই তিনটা ধারা অনুসারে কি হয়ে যেতে পারে, নিজের হয়ে যেতে পারে। 26 ধারা কি বলছে, সুখাধিকার, ব্যবহার সত্ত্ব বা বর্ত সত্ত্ব, ইংরেজি একটাই, অ্যাকুইজিশন অফ রাইট টু ইজমেন্ট। ইজমেন্টের বাংলা আমরা তিনটা, আমি পেয়েছি তিনটায় দিয়ে দিয়েছি, বাংলা তিনটাই মনে রাখার চেষ্টা করেন। তো আরো কিছু বাংলা আছে, সেটা হচ্ছে পথাধিকার, জলাধিকার, হ্যাঁ, এরকম নাম হতে পারে। পথাধিকার মানে পথ চলার অধিকার, জলাধিকার মানে জলের অধিকার, এরকম নতুন নতুন নাম তৈরি করে দিতে পারে। বুঝতে হবে 26 ধারায় ইজমেন্টকে বোঝাচ্ছে, ইজমেন্ট দিয়ে প্রশ্ন করছে। কোনো দালানে আলো বা বাতাস প্রবেশ এবং
পথ, জলস্রোত বা পানির ব্যবহার বা যে কোনো সুবিধা যেটা একজন ব্যক্তি টানা 20 বছর ভোগ দখল করে আসছে। আপনার বাড়ির পাশে একটা রাস্তা আছে, আপনি এই রাস্তায় চলাফেরা করছেন, ছোটবেলা জন্মের পর থেকে দেখছেন এই রাস্তা দিয়ে আমরা চলাফেরা করি, আপনার বাবাও চলাফেরা করেছে, আপনার দাদাও করেছে। তার মানে 20 বছরের বেশি সময় ধরে এই রাস্তাটা মানুষ ব্যবহার করছে। কিন্তু আপনি জানেন এই সম্পত্তি যে রাস্তা হিসেবে ব্যবহার করছেন এটা সরকারিও না, আবার এটা আপনাদেরও না। এই সম্পত্তি হয়তো বা কোনো প্রতিবেশীর। তো প্রতিবেশী সবার উপকারের উদ্দেশ্যে সবাইকে হয়তোবা রাস্তা হিসাবে যখন সবাই চলাচল করছে বাধা দেয়নি, তো মানুষ চলাচল করছে, মানুষের উপকার হচ্ছে। তাই যখন কেউ 20 বছর এই ধরনের অন্যের সম্পত্তিতে যাতায়াত শুরু করবে, 20 বছর যদি বাধা না দেয় ওই মালিক, তাহলে সে আর ভবিষ্যতে বাধা দিতে পারবে না। কেননা এই সম্পত্তি মানুষের পথ চলার অধিকার হয়ে গেছে। আপনি এক জায়গায় বাড়ি করে আছেন, বাড়ির পূর্ব পাশে ফাঁকা, দীর্ঘদিন ধরে আপনি আলো বাতাস পাচ্ছেন। এখন পূর্ব পাশের একটা প্লট আছে, সে প্লটে বা ওই জমিতে আরেকজন বাড়ি করবে, তার নিজের জমিতে বাড়ি করতেই পারে। তো বাড়ি এমন ভাবে করা যাবে না যে আপনার পূর্ব দিক দিয়ে যে আলো ঢুকতো পুরোটাই ব্লক হয়ে যায়। তার মানে একটু ফাঁকা রেখে আপনাকে করতে হবে যেন কিছুটা আলো বাতাস আপনি পান। সরাসরি রোদ না পেলেও অন্তত আলো যেন বাসায় প্রবেশ করে এবং বাতাস প্রবেশ করে, তার মানে যথেষ্ট ফাঁকা রাখতে হবে। যদি ফাঁকা না রেখে একেবারে মনে করেন 1 ফিট ফাঁকা রেখে যদি আপনার পূর্ব দিকে কেউ বাড়ি করে, তাহলে তো আপনি আলো বাতাস ঠিকভাবে পাবেন না। দিনের বেলাও আপনাকে লাইট জ্বালতে হবে ঘরের মধ্যে। তখন আপনি মামলা করতে পারবেন যে আপনার এটা সুখাধিকার আছে, এখানে আপনি এভাবে এত কাছে বাড়ি করতে পারবেন না। তো এখানে মোকদ্দমা দায়েরের অব্যবহৃত পূর্ববর্তী 2 বছরের মধ্যে সমাপ্ত একটানা 20 বছর। এখানে 20 বছরের পরে আরো 2 বছরের একটা বিষয় আছে। এই 2 বছরের মধ্যে যিনি সুখের অধিকার ভোগ করছেন তিনি 2 বছরের মধ্যে কি করতে পারবেন? বাদী যদি আবার 20 বছর পার হওয়ার পর 2 বছরের মধ্যে মামলা করে সুখাধিকারকে বন্ধ করার জন্য, সেক্ষেত্রে কিন্তু এটা প্রমাণের বিষয় যে আসলে 20 বছর পূর্ণ হয়েছে কিনা। তো বাদী আর বিবাদী 2 বছর, হ্যাঁ, 20 বছর পর, টানা 20 বছরের পর এই 2 বছরের মধ্যে সে আবার কি করতে পারবে? মামলা করে স্থায়ীভাবে সুখের অধিকারটা নিতে পারবে। তো এখানে 20 বছর আর 2 বছর মনে রাখবেন। এই 20 বছরটা আবার সরকারের ক্ষেত্রে সরকারি সম্পত্তি যদি হয় সেক্ষেত্রে সরকারি সম্পত্তি এজমেন্টে পরিণত হতে 60 ইয়ার্স, 60 বছর সময় লাগে। একই জিনিস, জাস্ট পাবলিক প্রপার্টি হলে 20 বছর, আর সরি, প্রাইভেট প্রপার্টি হলে 20 বছর এবং পাবলিক প্রপার্টি বা সরকারি সম্পত্তি হলে 60 ইয়ার্স। এবং এই ভোগ দখলের ক্ষেত্রে মালিকের জ্ঞাতসারে, মানে যে সম্পত্তির মালিক, সেটা ব্যক্তি হোক বা সরকার হোক, সরকারের প্রতিনিধি, তারা জানবে। তার মানে আপনার প্রতিবেশী দেখলো আপনাদের যাতায়াত, কিন্তু কিছু বললো না, অনুমতি দিল না, জাস্ট মুখ বন্ধ করে আছে, তার মানে নীরব আছে, বাধাও দেয় না, অনুমতিও দেয় না, কিন্তু আপনারা চলাচল করছেন, কিছু বলে না। বিনা বাধায় প্রকাশ্যে ও শান্তিপূর্ণভাবে ভোগদখলকৃত সম্পত্তি সুখাধিকারে পরিণত হবে। একটা লাইন আছে, এই লাইনটা আবার পরীক্ষায় আসে বেশি। অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে, অর্থাৎ একটানা শান্তিপূর্ণভাবে, মানে অপরপক্ষ বাধা দিবে না, কোনো গন্ডগোল ফাসাদ বা ঝগড়া হয়নি এই সম্পত্তিতে চলাফেরা নিয়ে। ও অধিকার হিসাবে 20 বছর, মানে আমরা অনেকদিন চলাচল করছি, আমরা চলাচল করবই, এইভাবে অধিকার হিসাবে ব্যবহার করতে হবে। বা 60 বছর, মানে সরকারি সম্পত্তি হলে কেউ যদি ব্যবহার করে তাহলে এইটা সুখাধিকারে পরিণত হয়ে যাবে। এটাই বোঝানো হচ্ছে। এরপরে 27 ধারায় বলছে পার্শ্ববর্তী এলাকার ভাবী উত্তরাধিকারীর পক্ষে সময়ের অব্যাহতি, এক্সক্লুশন ইন ফেভার অফ রিভারশনার অফ সার্ভিয়েন্ট টেনিমেন্ট, জীবন সত্য সুখাদেরকে সুখ অধিকারকে ব্যাহত করে। মনে করেন যে সম্পত্তির উপর দিয়ে প্রতিবেশীরা চলাচল করছিল, পাশের গ্রামের মানুষ চলাচল করছিল, সেই সম্পত্তিটা যদি কোনো হিন্দু ব্যক্তির হয়, তো হিন্দু ব্যক্তি, ভদ্রলোক, কখনো কি করেনি, পুরুষ, উনি নিষেধ করেননি চলাফেরা চলাফেরা করতে। কিন্তু তিনি যদি মৃত্যুবরণ করেন এবং 20 বছর পূর্ণ হয়নি, মনে করেন 15 বছর পূর্ণ হওয়ার পর চলাফেরা করছে মানুষজন, 15 বছর হয়েছে, তারপর তিনি মারা গেলেন, ওই সম্পত্তির মালিক হিন্দু ব্যক্তি মারা গেলেন। হিন্দু ব্যক্তি মারা গেলে তার সম্পত্তির
জীবন সত্ত্ব লাভ করে, লাইফ টাইটেল লাভ করে তার ওয়াইফ। কারণ স্বামীর সম্পত্তি ওয়াইফ পায় না উত্তরাধিকার সূত্রে হিন্দুদের ক্ষেত্রে, মুসলমানদের ক্ষেত্রে পায়। কিন্তু ওই হিন্দু মহিলা বিধবা তিনি কিন্তু যতদিন বেঁচে আছেন ততদিন সেই সম্পত্তি ভোগ দখল করতে পারবেন। এখন স্বামী নিষেধ করেনি 15 বছর, স্ত্রী এসে যদি নিষেধ করে বা স্ত্রী নিষেধ নাও করে, তো এখানে স্বামী মারা যাওয়ার কারণে স্ত্রী যে প্রবেশ করলো এর মধ্যে, তো এই স্ত্রী প্রবেশ করার কারণে এই স্ত্রী যদি ভোগ দখল কতদিন হয়, মঞ্জুরিকৃত তৃতীয় ব্যক্তির জীবন সত্ত্ব দ্বারা 3 বছরের অধিক যদি দখল থাকে, মানে স্ত্রী ব্যক্তিটা যদি 3 বছরের অধিক দখল করে এই সম্পত্তিটা, তাহলে সুখাধিকারের লক্ষ্যে ভোগকৃত 20 বছর হতে সেটা বাদ যাবে, মানে মাইনাস হবে। তাহলে মনে করেন যে 15 থেকে আহ, মনে করেন 2000 সাল থেকে একজন ভোগ দখল করছিল 15 সাল পর্যন্ত বেশ কিছু ব্যক্তি। এখন 15 সালে ব্যক্তিটা মারা গেল, হিন্দু ব্যক্তি, তার ওয়াইফ আসলো, ওয়াইফকে এখানে তৃতীয় ব্যক্তি বলা হচ্ছে, থার্ড পার্সন। তো ওয়াইফ এসে তিনি হয়তো বা বাধা দিচ্ছেন সে রাস্তায় চলাচলে, অথবা বাধা দিলেন না, কারণ তাই তিনি কিন্তু সম্পত্তির মালিক না, জাস্ট ভোগ দখল করছেন। তাই তিনি 3 বছর যদি ভোগ দখল করেন, 3 বছর পর হয়তো বা তিনি হয়তো অন্য জায়গায় চলে গেলেন, বা এই ভোগ দখল তিনি হয়তো বা অনুমতি দিয়ে দিলেন, তাহলে তো সমস্যাই নাই। আর যদি অনুমতি না দেন, মুখ বন্ধ করে থাকেন, তাহলে এই 3 বছর সময় মাইনাস যাবে এই হিন্দু বিধবার কারণে। তার মানে 18 সাল থেকে আবার আরো 5 বছর, অর্থাৎ 23 সাল পর্যন্ত সেটা চলবে, তারপরে সুখাধিকারে পরিণত হবে। তার মানে 27 ধারা হচ্ছে সুখাধিকারের ক্ষেত্রে ব্যাহত বা ব্যাঘাত তৈরি করে। 28, সম্পত্তির অধিকার বিলুপ্তি, এক্সটিংশন বা এক্সটিংগুইশমেন্ট অফ রাইট টু প্রপার্টি। কোনো সম্পত্তিতে দখল ফিরে পেতে অত্র আইনে মোকদ্দমা দায়েরের নির্ধারিত সময়, কাউকে যদি স্থাবর সম্পত্তি থেকে কেউ বেদখল করে, এসআর অ্যাক্টের 8 ধারা অনুসারে 12 বছরের মধ্যে মামলা করতে হয়। তাহলে এই নির্ধারিত তার সময় বলতে 12 বছর যদি অতিবাহিত হয়ে যায়, অর্থাৎ জোর করে কারো সম্পত্তি কেউ যদি প্রকাশ্যে 12 বছর ভোগ দখল করে, তাহলে এই 12 বছরের মধ্যে যদি মামলা না করে সম্পত্তির মালিক, তাহলে যে জোর করে দখল করে আছে, জবরদখল করে আছে, এই সম্পত্তির মালিক সে হয়ে যাবে। এটাই 28 ধারায় বলছে। উক্ত সম্পত্তিতে বাদীর অধিকার বিলুপ্ত হয়ে যাবে, অর্থাৎ বিবাদীর বিরুদ্ধে বা জবরদখল সত্ত্ব, অর্থাৎ অ্যাডভার্স পজেশন অর্জন হবে। রিসেন্টলি যে স্থাবর সম্পত্তি সংক্রান্ত যে অপরাধ আইন পাবলিশ হয়েছে, তো সেই আইন এই 28 ধারার সাথে একটু সাংঘর্ষিক মনে হতে পারে আপনাদের, কিন্তু 28 ধারা এখনো বলবৎ আছে। এই আইনটা পাশ হওয়ার পরে যদি কারো সম্পত্তি কেউ জোর করে দখল করে, তাহলে ওই আইনে একটা ক্রিমিনাল কেস হতেই পারে। কিন্তু 28 ধারা এখনো বলবৎ আছে। কেউ যদি 12 বছরের বেশি সময় ধরে দখল করে, তাহলে সে মামলা করে এটার মালিকানা দাবি করতে পারে, এখনো করতে পারে। তার মানে নতুন আইনটা 2-3 বছরের মধ্যে রিসেন্টলি যদি কোনো ঘটনা হয় সেক্ষেত্রে কাজ করবে। আর এই 28 ধারাটা কিন্তু পুরাতন যে ঘটনা, অনেক দিন আগে একজন দখল করে নিয়েছিল, তার জন্য কিন্তু এই অপরাধ আইনটা কাজে লাগবে না, মানে তার বিরুদ্ধে মামলা করাই যাবে না। কারণ রিসেন্টলি যদি কজ অফ অ্যাকশন না হয়, আইন পাশের পরে যদি কেউ অপরাধ না করে, তাহলে তার জন্য ওই আইনটার প্রযোজ্য হবে না, কারণ আইনের কোনো কি নাই, রেস্ট্রোস্পেক্টিভ এফেক্ট নাই, পূর্ব হতে কার্যকর দেখানো হয়নি সেই নতুন আইনটা। এরপরে সর্বশেষ ধারা 29, সেভিংস। সেভিংস বলতে এই আইনটা কার কার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কোথায় কোথায় আইনটা প্রযোজ্য, কোথায় কোথায় প্রযোজ্য নয়, 29 ধারায় আমরা জানতে পারবো। মানে এখানে লিমিটেশন, আইনের লিমিটেশন বা দুর্বলতা কোথায় 29 ধারায় সেটা বলা আছে। অত্র আইন প্রভাবিত করবে না, অর্থাৎ প্রযোজ্য নয়। 1872 সালের চুক্তি আইনের 25 ধারা, বিশেষ আইনে উল্লেখিত ভিন্ন মেয়াদ অত্র আইনের 3 ধারা ও প্রথম তফসিল প্রভাবিত করবে না। যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইন, এই আইনটা হচ্ছে কম্বো আইন, মানে 2 in 1। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2020, এই আইনটাতে কি আছে তত্ত্বগত, মানে এখানে পেনাল কোডের মতন অপরাধের সংজ্ঞাও দেওয়া আছে, আবার সাজার বিধানও বলে দেওয়া আছে। তার মানে পেনাল কোডের মতো কিছুটা
নেচার। আবার সিআরপিসির মতন সেখানে পদ্ধতিও বলে দেওয়া আছে যে তদন্ত কে করবে, কিভাবে করবে, কতদিনের মধ্যে তদন্ত করতে হবে, কতদিনের মধ্যে আপিল করতে হবে, কত ধারায় জবানবন্দি নিতে হবে, কিভাবে কে নিবে। মানে সিআরপিসি এবং পেনাল কোডের কম্বিনেশনে তৈরি করা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2020। তো ওইটা বিশেষ আইনে ওখানে কতদিনের মধ্যে মামলা করতে হবে, তারপরে আপিল কতদিনের মধ্যে করতে, মানে মামলা করতে হবে কতদিনের মধ্যে, এটা তো ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু আপিল কতদিনের মধ্যে করতে হবে সেটা বলে দেওয়া আছে সে আইনে। তাই এই তামাদি আইন সেখানে লাগবে না। নারী শিশু আইনে তামাদি আইনের কি নাই, প্রযোজ্যতা নাই। অত্র আইনের 4, 9 থেকে 18 এবং 22 ধারা এবং অত্র আইনের অবশিষ্ট ধারা এই সবগুলোই কি প্রযোজ্য হবে না যদি বিশেষ আইন, এখানে বিশেষ আইনের কথা বলা হচ্ছে, বিশেষ আইনে এই তামাদি আইনের এই ধারাগুলো কি করবে না, কাজ করবে না। বিবাহ বিচ্ছেদ আইন, যেটা 1869 সালের 4 নং আইন ছিল, এই বিবাহ বিচ্ছেদ আইনের বিশেষ যে বিধান দেওয়া আছে তামাদি সংক্রান্ত, তাই তামাদি আইনের এই আইনটা সেখানে যে কাজ করবে না। 1872 সালের সুখাধিকার আইন, সুখাধিকার আইন নামে আলাদাই আইন আছে, সে আইনের আওতাভুক্ত কিছু এলাকাও আছে, সেই এলাকার বিষয়ে সেই আইনে যা আছে সেটাই প্রযোজ্য হবে। অর্থাৎ সুখাধিকার নিয়ে যে আমরা 26 ধারা পড়লাম বা 27 ধারা পড়লাম, এবং আরো একটা ধারা আছে 2-5, 2-5-এ সুখাধিকারের সংজ্ঞা দেওয়া আছে, এগুলো প্রযোজ্য হবে না। তার মানে সুখাধিকার রিলেটেড কোনো কিছু যদি মামলা হয় তাহলে সুখাধিকার আইনেই হবে। জাস্ট 28 ধারাতে একটু বলে দেওয়া আছে এই আর কি। তো এই মুহূর্তে আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে অনুচ্ছেদগুলো পড়বো। আচ্ছা, আমরা বিরতির আগে ধারাগুলো শেষ করলাম, এবার আমরা তফসিল বা তফসিলের যে অনুচ্ছেদ আছে সেগুলো পড়বো। 183টা অনুচ্ছেদ আছে, তার মধ্যে আমরা মাত্র 85টা পড়বো, মানে 98টি বাদ দিয়ে দিয়েছি। প্রথম তফসিলের অনুচ্ছেদ 1 থেকে 149, মোকদ্দমা সংক্রান্ত তামাদের মেয়াদ দেওয়া হয়েছে, অর্থাৎ মেন শুট, সিভিল শুট সংক্রান্ত, অর্থাৎ কোন মামলা কত দিন বা মাস বা বছরের মধ্যে করতে হবে, এর মধ্যে না করলে সে মূল মামলা তামাদি আইনের 3 ধারায় খারিজ হয়ে যাবে। সেই সময়টা দেওয়া আছে আমাদের এই 1 থেকে 149 অনুচ্ছেদের মধ্যে। এটা শুরু করার আগে দেখবেন যে এখানে ছক আকারে দেওয়া আছে, বাম পাশে প্রথম কলামে অনুচ্ছেদ নাম্বার, মাঝের কলামে আছে মোকদ্দমার বিষয় অর্থাৎ কি বিষয়ে মামলা, এবং ডানের সর্বশেষে যে কলাম সেটাতে দেওয়া আছে মেয়াদ। প্রথমে আমরা দেখে নিব যে আসলে মেয়াদগুলো কেমন হয়। মেয়াদ হওয়ার জন্য কিছু কিছু সময়গুলো নির্ধারণ আছে, এর বাইরে হয় না। তো প্রথমে আছে 90 দিন। তাহলে দিনের জন্য আমরা এটাই প্রথম দেখছি মোকদ্দমার ক্ষেত্রে, দিন আর নাই। এরপরে চলে গেছে মাস, তারপর একটা 6 মাস। তাহলে 90 দিন মানে কয় মাস? একজনকে লাইনে নিয়ে নিই, একটু রেসপন্স করলে আমার সুবিধা হবে। আচ্ছা, মাহবুব ভাই লাইনে আসেন। জি স্যার। আচ্ছা, তাহলে প্রথমে 90 দিন, 90 দিনকে যদি আমরা মাসে চিন্তা করি তাহলে কত মাস হয়? জি, 3 মাস হবে স্যার। 3 মাস। তাহলে 3 মাসের ডাবল করলে জি, 6 মাস। 6 মাস। তাহলে দেখেন, আমরা এভাবে মনে মনে ভাবি যে 3 মাসের ডাবল করলে 6 মাস, তার মানে এটা ডাবল হয়ে গেছে। জি। জি। তারপরে দেখেন 6 মাসকে ডাবল করলে 1 বছর। জি। ঠিক আছে, এইভাবে জি এক স্যার। বছর চলতে আছে, 1 বছর চলতে 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 1 বছরকে ডাবল করে হয়েছে 2 বছর। দুই 2 বছর। বছরের জন্য 2 বছরের জন্য 32 থেকে 36 এখানে 5টি আছে মানে অনুচ্ছেদ। জি স্যার। মানে একটার মধ্যে নিয়ে আসছে আমি। তারপরে জি। এখানে ডাবল হয়নি তবে হয়েছে 3 বছর। 3 বছর আছে জি। বেশ কিছু। 3 বছরের পরে মাঝখানে দুইটা 113, 14, এইটা 3 বছরই ছিল আগে, তবে 2004 সালে এটা আইন করে করে দেওয়া হয়েছে 1 বছর। আমি জি। বিস্তারিত পড়ছি, তবে আগে আমরা বোঝার চেষ্টা করি সময়গুলো কেমন হয়, মেয়াদগুলো আগে একটু ফোকাস করি। জি। তারপরে এই
এক এক বছর যে দুইটা, এটা ধরে নেন 3 বছরই ছিল, এখন 1 বছর। তার মানে এটা জি হচ্ছে স্যার। 3 বছরের যে গ্রুপ বা দল তাদের মধ্যেই আছে, হ্যাঁ। জি। 3 বছর শেষ হলো, 3 বছরের পরে 3 বছরকে ডাবল করে হয় হচ্ছে 6 বছর। 6 বছর। 6 বছর, 6 বছর কয়েকটা চললো, তারপরে 6 বছরকে ডাবল করে হয়েছে 12 বছর। 12 বছর জি। চলছে, চলছে। 12 বছরকে ডাবল না করে যদি আড়াই গুণ করি, 12 বছরকে আড়াই গুণ করলে হয় 30 বছর। 12 × 24 জি। আর 6 30, আড়াই গুণ হয়েছে, এখানে ডাবল হয়নি। 30 বছরকে ডাবল করে হয়েছে 60 ইয়ার্স বা 60 বছর। 60 বছর। তাহলে এই মুহূর্তে যদি আমরা এই অবস্থায় রেখে যদি মনে করার চেষ্টা করি, তাহলে প্রথমটা 90 দিন দেখলাম, তারপরে দেখলাম জি। হচ্ছে 6 মাস, তারপরে 6 মাস। বছর, 1 বছর। কয়েক কয়েকটা 1 বছর চললো, তারপরে আমরা দেখলাম 2 বছর, জি 32 থেকে স্যার। 36। তারপরে চললো বেশ কয়েকটা হচ্ছে 3 বছর, 3 বছর আস্তে আস্তে আবার 113 14তে এসে 1 বছর করে দুইটা। তারপরে আবার 3 বছরের জি। কয়েকটা আছে, 3 বছরের পরে, 3 বছরের পরে কত বছর বলেন তো? 5 বছর। জি না স্যার, 6 বছর। তাহলে 4 5, 3 বছরের পরে 4 এবং 5, 4 এবং 5 বছর সংক্রান্ত কোনো কি বিধান আছে? জি না স্যার, 4 এবং 5 বছর সংক্রান্ত এবং নেই। তার মানে 4 5 এটা একটা ওড নাম্বার, মানে এইটা জি। তামাদি আইনের তফসিলে নাই। 4 5 জি বছর, স্যার। তারপরে আমরা চলে গেছে 6 বছরে। ছয় জি। বছরের পরে কি 7 8 9 10 11 এগুলো নাই, ডিরেক্ট 12তে ডাবল। জি না স্যার, ডাইরেক্ট তাহলে আমরা যদি 12তে, এভাবে হ্যাঁ। মনে রাখি যে 7 8 9 10 11 এগুলো যদি অপশনে থাকে, যে 11 বছর 10 বছর, তাহলে তো সেটা আগেই আমরা বাদ করে দিব, কারণ এগুলো হচ্ছে জি স্যার। অস্বাভাবিক সংখ্যা বা ওড নাম্বারস। জি স্যার। এখানে ওড বলতে আজকে আমরা, আজকে বলেন। দিনের বেলা স্যার আমি এগুলো একবার পড়ছিলাম স্যার, এখন ইজি লাগতেছে। আমি ওই আপনি যেভাবে স্যার সারিবদ্ধ ভাবে বা এই একদম সিরিয়ালি মিলিয়ে দিচ্ছেন স্যার, ওইভাবে মিলাতে পারি নাই, অনেক হার্ড লাগছিল। এখন স্যার সহজ লাগছে আমার কাছে আপনার না, কথা শুনে আর কি। হ্যাঁ, এইভাবে যদি থিঙ্ক করেন, তাহলে এটা একটা টেকনিক না? জি স্যার, অনেক ভালো হ্যাঁ, টেকনিক স্যার। হ্যাঁ, তো এইভাবে ভাবতে হবে। আপনারা নিজেরা ভাবলেও নিজেরা আরো কিছু টেকনিক ডেভেলপ করতে পারবেন। মূল বিষয় হচ্ছে পড়াশোনার সাথে বন্ধুত্ব করতে হলে পড়াশোনাকে তো সময় দিতে হবে, তাই না? জি স্যার। একটা পাখিকেও যদি আপনি সময় দেন, সে বনের পাখিও আপনার পোষ মেনে যাবে। আপনি জি স্যার, একটা ঠিক বিড়াল আছে বা স্যার। একটা কুকুরকে যদি সময় দেন, তার সাথে আপনার কি একটা বন্ধুত্ব হয়ে যাবে। জি স্যার, অবশ্যই। পশুরাও কিন্তু পোষ মানে। তারপরে দুবাই, অর্থাৎ যে ইউনাইটেড আরব আমিরাত, আমরা তো দুবাই নামে জানি, দুবাই কিন্তু দেশ না, শহর। জি ইউনাইটেড জি স্যার। আরব আমিরাত হচ্ছে দেশ। তো সেখানকার যারা লোকজন আছে, মানে এলিট, বড়, বিশেষ করে যারা রাজকীয় জীবন যাপন করেন, তাদের বাড়িতে আবার কি থাকে? হিংস্র প্রাণীও থাকে, বাঘ, জি স্যার। সিংহ। জি। তো এগুলো কেন বলছি? কারণ তারা সময় দিয়ে সেগুলো লালন পালন করে, সুযোগ সুবিধা দেয়। জি। তারপরে আপনি একটা মানুষের সাথে বন্ধুত্ব করতে হলেও তাকে তো সময় দিতে হবে, যোগাযোগটা ঘন ঘন রাখতে হবে, জি তাহলে স্যার, এটা বন্ধুত্ব ঠিক টিকে স্যার। থাকবে, না হলে না। তো আমি এটা বলতে চাচ্ছি, জি। পড়াশোনাকে যদি সময় দেন, তাহলে আপনি পড়তে পড়তে নিজের মধ্যে একটা টেকনিক ডেভেলপ করবে, এবং আপনার ব্রেন বুঝে যাবে যে এইটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা ব্রেনের যে অস্থায়ী জায়গা, সেখান থেকে স্থায়ী জায়গায় তখন শিফট হবে ব্রেন। কোনো কিছু ব্রেন সহজে কিন্তু স্থায়ী করে না, কারণ স্থায়ী মেমোরিতে জমা রাখার জন্য মেমোরি বেশি খরচ করতে চায় না ব্রেন। অস্থায়ী জি। মেমোরিতে অনেক কিছু সেভ করে। তো টেম্পোরারি থেকে পার্মানেন্ট ব্রেনে যেতে হলে আপনাকে যথেষ্ট টাইম দিতে হবে, এবং ব্রেনকে বোঝাতে হবে এটা ইম্পর্টেন্ট। ব্রেনকে বোঝানোর একটাই উপায়, বারবার সময় দিতে হবে। আর কিছু টেকনিক ব্যবহার করলে ব্রেন সেটাকে ইন্টারেস্টিং ওয়েতে গ্রহণ করে, তখন সেটা অটোমেটিক্যালি একটু বেশি দিন লাস্টিং হয়। এই কারণেই জি আমি স্যার। বলবো একটু বারবার পড়েন। আর বেশি দিন সময় নেই। আপনারা তো স্যার কবে নোটিশ দিবে, কবে নোটিশ দিবে করে অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন। আমাকে অনেকেই ফোন দিত, মেসেজ করতো, ইউটিউবের আমার ভিডিওতে কমেন্ট করতো কবে নোটিশ আসবে, কবে পরীক্ষা হবে। তো নোটিশটা চলে আসছে। এখন তো অন্তত জি স্যার। পড়াশোনা থেকে দূরে দূরে থাকার কোনো অজুহাত দিবেন না, একটু পড়াশোনা করেন। জি স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে 60 ইয়ার্স। আচ্ছা, তাহলে আমরা ছিলাম হচ্ছে 12 বছর, 12 বছরের পরে জাম্প করে চলে গেছে কিন্তু 30 বছরে।
মাঝখানে 13 থেকে 29 পর্যন্ত একটাও কি নাই, মেয়াদ নাই। আর 30 থেকে জাম্প করে আবার 60 ইয়ার্স, মানে ডাবলটা বেশি হচ্ছে, ডাবল বা আড়াই গুণ এরকম হচ্ছে। তো এইভাবে একটু চিন্তা করবেন। আর আমি যে নতুন নোট করব, এর আগে আমার অবশ্য একটা মানে কৌশলগত নোট ছিল, এক্সট্রা নোট, সেখানে কিন্তু সেই টেকনিকগুলো বলে দেওয়া আছে যেটা আমি এখানে আলোচনা করছি। তো আমার নতুন নোটে সেই এক্সট্রা নোটেরও কিছু পার্ট আসবে, সেটা খুব সুন্দর করে ডেভেলপ করছি সাজেশন সহ। সাজেশন পার্টটা আমি পিডিএফ আকারে দিয়ে দিব, আর মূল নোটটা আপনাদের সামান্য একটা ফি নিয়ে আমি আবার কুরিয়ার করে দিব, যেটা আপনার একটা পাশের ভালো কারণ হতে পারে। তো আমরা এবার চলে যাই, দেখলাম সময়গুলো কেমন হয়, কিভাবে যারা তৈরি করেছেন সময়টা আমরা তাদের দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করলাম। এরপরে আমরা দেখব যে অনুচ্ছেদ 2-এ কি আছে। কাজ করা বা বিরত থাকা, একটা ব্যক্তির একটা কাজ করার দরকার ছিল, সে করেনি, না করার কারণে আপনার ক্ষতি হয়ে গেছে। তা আপনি ক্ষতিপূরণের মামলা করতে চাচ্ছেন, যেটাকে ইংরেজিতে বলছে কম্পেনসেশন। আমার 23 সালের নোটে ইংরেজিটা ছিল না, 24 সালের নোটে বা লেটেস্ট নোটে ইংরেজিটা যুক্ত হয়েছে। ইংরেজিটা মনে রাখতে হবে কি কারণে, কারণ বিগত সালে আমার এই নোটের জাস্ট যেগুলো দেখলেন একটা পেজ থেকে 6টা প্রশ্ন কমন ছিল। এই অনুচ্ছেদের মাত্র একটা পেজ থেকে 6টা প্রশ্ন কমন ছিল 2023 সালে, এবং এর মধ্যে আবার ইংরেজি একটা ছিল। এই কারণে আমি ইংলিশ অ্যাড করে দিয়েছি, যে আপনাদের যদি ইংলিশ না বুঝতে পারেন, ইংলিশ আসলে যেন আনসার করতে পারেন। তারপরে 3 ধারা, এসআর অ্যাক্টের সেকশন 9 অনুসারে আমরা আগে থেকে জানি এসআর অ্যাক্ট পড়ার সময় যে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখল, উদ্ধার, রিকভার, পজেশন, এটা 6 মাস। এটা আমরা আগেই জানি। এই 6 মাস মনে রাখার উপায় হচ্ছে 3-6-9, 3-6-9 এভাবে মনে রাখতে পারবেন। কোথাও লিখে রাখেন 3-6-9, 3 অনুচ্ছেদ, 6 মাস 9 ধারা। তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা পড়বো 10 ধারা। আমরা দেখলাম 8 ধারায়, সরি অনুচ্ছেদ 10-এ 8 ধারে দেখলাম অগ্রকয়ের বিষয়। এই অগ্রকয়ের অধিকার বলবৎ করার জন্য মামলা 1 বছর। তারপরে 12 অনুচ্ছেদে আছে বিক্রয় রোধ, টু সেট অ্যাসাইড। মনে করেন একটা মামলায় বিবাদীর সম্পত্তি কি করা হয়েছে, ক্রয় করা হয়েছে এবং অকশনে বিক্রয় হচ্ছে। এই বিক্রয়টা রদ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে কে, যার সম্পত্তি চলে যাচ্ছে, বিবাদী। বিবাদী দরখাস্ত দিয়ে দিল যে বিক্রয়টা রদ করেন, আমি ডিক্রি অনুসারে যে আমার পাওনা সেই টাকাটা আমি বাদীকে দিয়ে দিচ্ছি, দয়া করে আমার মূল্যবান সম্পত্তি, যেটা আমার আবেগ অনুভূতি আছে, সেটা নিবেন না। এইভাবে দরখাস্ত করতে হবে। তো বিক্রয় যেদিন হয়েছে বা অকশন হয়েছে, সে অকশনের 1 বছরের মধ্যে দিয়ে, সে 1 বছরের মধ্যে রদের প্রার্থনা করলে সেটা এক্সিকিউশন আটকে যাবে। এরপরে 23, বিদ্বেষমূলক ফৌজদারিতে সোপর্দ অর্থাৎ ক্ষতিপূরণ। তাহলে একজন আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলা করলো, ফৌজদারি মামলা করে আপনাকে জেল হাজতে পাঠাই দিল, হাজত খাটলেন। তারপরে আপনি এই হাজত খাটার পরে আপনি এই মামলায় খালাস পেলেন, খালাস পড়ার পরে ফৌজদারি যে অপরাধ করেছে সে আপনাকে মিথ্যা মামলা দেওয়ার কারণে বিদ্বেষমূলক ভাবে, সেই ক্ষেত্রে পেনাল কোডে 211 ধারায় তার বিরুদ্ধে আবার কিন্তু আপনি ফৌজদারি মামলা বা ক্রিমিনাল কেস করতেই পারবেন। তার পাশাপাশি সিভিল মামলা করতে পারবেন, যে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা করে সে ম্যালিসিয়াস প্রসিকিউশনের মাধ্যমে আপনাকে জেলে পাঠাই দিল, আর আপনি ক্ষতিগ্রস্ত হলেন। তাহলে একটা মানুষ জেলে থাকলে সামাজিক, আর্থিক, মানসিক, পারিবারিক চারিদিক দিয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। ক্যারিয়ার, পড়াশোনা, যদি স্টুডেন্ট হয় সেক্ষেত্রে সবকিছু পড়াশোনা, তাহলে তার বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করা যেতেই পারে। তাহলে আপনি জেল থেকে বের হওয়ার 1 বছরের মধ্যে আপনাকে মামলা করতে হবে। কেউ যদি মানহানি করে, মানহানি করলে আমরা দেখি যে পেনাল কোডের মানহানির মামলা থাকে। তো পেনাল কোডে মানহানির মামলা করলে সেখানে আসামির কি হতে পারে, সাজা হতে পারে, অর্থদণ্ড বা কারাদণ্ড হতে পারে। সেই ক্ষেত্রে খুব একটা বাদীর লাভ নাই। কিন্তু বাদী যদি আর্থিক সুবিধা পেতে চায় তাহলে সিভিল মামলায় কি করতে হবে, কম্পেনসেশন ফর ম্যালিসিয়াস লাইবেল 1 বছরের মধ্যে। আবার মৌখিক যদি কেউ কুৎসা বা মানহানি করে, সেক্ষেত্রেও ক্ষতিপূরণের মামলা করে যেতে পারে ওই 1 বছরের মধ্যে, সেটা মৌখিক হোক
বা লিখিত মানহানি হোক, ক্রিমিনাল মামলা তো করাই যাবে পেনাল কোডে, সিভিল মামলা করে কিন্তু অর্থ আদায়ও করা যাবে। তো কেউ যদি বাজেটে সমস্যা না থাকে উকিলের ফি সংক্রান্ত, সিভিল ক্রিমিনাল উভয় মামলাই করা উচিত যদি প্রকৃতপক্ষে সেটা মানহানি হয়। পেনাল কোডে মামলা করে দিল, আবার সিভিল কোর্টেও মামলা করে দিল, দুইটাই সমানভাবে চলবে। 31, পণ্য অর্পণ করা বা বিলম্বে অর্পণ ক্ষতিপূরণ। মনে করেন আপনি আমের সিজনে অনেক সময় আমাদের রাজশাহী চাপাই এলাকা থেকে অনেক আম অর্ডার হয়। তো একজন আম অর্ডার করেছে ঢাকা থেকে বা চিটাগং থেকে, রাজশাহী থেকে আম যাচ্ছে, আমটা সময় মতো না যাওয়ার কারণে আম রাস্তায় পেকে গেছে, পেকে যেয়ে পচে গেছে, খাওয়ার অযোগ্য। তাহলে এই আমের ক্ষতিপূরণ কে দিবে? এখন যিনি আমটা সেন্ড করলেন, মানে যিনি আমের ব্যবসায়ী, তিনি যদি সঠিক সময়ে বুকিং দেন তাহলে তার তো কোনো সমস্যা নাই। তাহলে সমস্যা কার? আপনি যেই মাধ্যমে পাঠাচ্ছেন কুরিয়ার, সেই কুরিয়ার কোম্পানিকে ধরতে হবে যে আপনারা এটা দেরিতে পাঠানোর কারণে নষ্ট হয়ে গেছে। কুরিয়ার কোম্পানির বিরুদ্ধে মামলা করে দিতে হবে। অনেক সময় যদি গাফলতি থাকে, যে প্যাকেজিং করে দিয়েছে তার যদি গাফলতি থাকে, অর্থাৎ এখানে কুরিয়ার কোম্পানি প্লাস যে ব্যবসা করছে উভয় নামে মামলা করা উচিত। যদি যে ব্যবসা করছে সে, তার যদি কোনো নেগলিজেন্স না থাকে তাহলে সে মামলা থেকে বের হয়ে যাবে, শুধু কুরিয়ার কোম্পানি কি দিবে, টাকা জরিমানা দিবে। তো এরপরে 32টা আমি একটু আগে পড়লাম, 32 থেকে 36, ভিন্ন উদ্দেশ্যে সম্পত্তি কেউ যদি ব্যবহার করে সেক্ষেত্রে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের বিরুদ্ধে মামলা। মনে করেন আইনগত প্রতিনিধি আছে, তাকে বললো যে এই সম্পত্তিটা এই উদ্দেশ্যে তুমি ব্যবহার করবে, সে ওই উদ্দেশ্যে ব্যবহার না করে ভিন্ন কোনো উদ্দেশ্যে ব্যবহার করছে, মালিকের যেটা পছন্দ হয়নি। তো মালিক বলছে তাহলে আমার সম্পত্তি তুমি কি করেছো, ক্ষতিগ্রস্ত করেছো, তাহলে 2 বছরের মধ্যে মামলা করতে হবে ক্ষতির। 39, অনধিকার প্রবেশ, ক্রিমিনাল ট্রেসপাস। তো এখানে ট্রেসপাস যদি ক্রিমিনাল হয় পেনাল কোডে তো মামলা হবেই, সাজা হতে পারে। কিন্তু সিভিল ট্রেসপাস করার কারণে কারো সম্পত্তিতে ঢুকলো, ঢুকে তার ধানের সম্পত্তি, পাকা ধানের মধ্যে চলাফেরা করে মনে করেন টিকটক করতে গেছে। আচ্ছা, এটা যদি উদাহরণ দেই, এই সরিষা ফুলের যখন সিজন হয় সরিষা ফুলের মধ্যে অনেকে ভিডিও করতে যায়, টিকটক করতে যায়, বা রিলস তৈরি করতে যায়, বা ফটো সেশন করতে যায়। এটা করতে যে যদি মালিকের অনুমতি না নাই, অন্যের সম্পত্তি যদি প্রবেশ করে অনধিকার করলে, ওই কিছু যদি সম্পত্তির ক্ষতি হয়, একটু যদি অসতর্কভাবে করে, দৌড়াদৌড়ি করে বা মিউজিক ভিডিও তৈরি করে অনুমতি ছাড়া, তাহলে ক্ষতি হবে কি হবে না? কেউ লাইনে আছেন কি না? রেসপন্স করেন। কেউ লাইনে নাই, একজনকে নেই। আচ্ছা, জুথিয়াফু লাইনে আসবেন। জুথিয়াপু। আচ্ছা, তৃষ্ণা আপু লাইনে আসবেন। তৃষ্ণা আপু, তৃষ্ণাপুর ক্যামেরা অন আছে কিন্তু অডিও অন হচ্ছে না। আচ্ছা, মহিলারা লাইনে আসতে চান না আপনারা। আচ্ছা, দিলরুবা আপু লাইনে আসেন। হ্যাঁ, তৃষ্ণা মিত্রা আপুর কিন্তু ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ। আপু আসছেন। আপু কেমন আছেন? হ্যাঁ, তাই ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, হ্যাঁ, আপনার রুমের ফ্যান ঘোরা দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, আমি তো বন্ধ করতে পারছি না স্যার। আচ্ছা, আসলে আমি আমি এত আমি এক্সপার্ট আমি না। বন্ধ করে দিলাম, আমি বন্ধ করে দিলাম। আচ্ছা, এবার শুধু আচ্ছা। আপনাকে শোনা যাচ্ছে। আপনি কেমন আছেন? আপনার কন্টেন্ট ক্রিয়েশন কেমন চলছে? স্যার, এখন আপাতত পরীক্ষা নিয়েই আছি, সব কিছু বাদ। আচ্ছা, পরীক্ষার পর আবার ইনশাল্লাহ শুরু হবে। তারপরে হ্যাঁ, লাইসেন্স হ্যাঁ। পেলে আপনি বলতে পারবেন অ্যাডভোকেট অমুক কোর্ট, তাহলে আরো মানুষ গুরুত্ব দিয়ে দেখবে। আচ্ছা, যেটা আমি বলছিলাম, মনে করেন কেউ যদি রিলস তৈরি করতে বা মিউজিক ভিডিও করতে সরিষার জমিতে প্রবেশ করে, করে না? হ্যাঁ, হ্যাঁ। তো এটা করে যদি এই সরিষা গাছের ক্ষয়ক্ষতি করে ফেলে, তাহলে হ্যাঁ, সরিষার যে জমির মালিক সে, এই যারা রিলস করছে তাদের বিরুদ্ধে মামলা করতে পারবে। কত বছরের মধ্যে? হ্যাঁ। 3 বছরের মধ্যে। 3 বছরের মধ্যে, হ্যাঁ। কম্পেনসেশন ফর ট্রেসপাস, ক্রিমিনাল মামলা তো করাই যাবে পেনাল কোডে। হ্যাঁ, ইমুভেবল প্রপার্টি, এখানে আপন
ইমুভেবল প্রপার্টি। ইমুভেবল প্রপার্টি কি? এটা মুভ করা যায় না, তার মানে ওই যে সরিষার ক্ষেতের যে উদাহরণ দিলাম, ধান ক্ষেতের, এটা সঠিক আছে, তাই না, ফসলি হ্যাঁ, জমির মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, সঠিক, হ্যাঁ। তো এইভাবে বেশ কিছু আছে, আপনারা জাস্ট একটু মনোযোগ সহকারে বারবার পড়লে কিন্তু বুঝতে পারবেন। আমি বেশি আর পড়ে দিচ্ছি না। তারপরও পড়তে গিয়ে কারো যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় বা মনে রাখতে পারছে না কিভাবে মনে রাখবো, এই টেকনিক একটু আগে আমি একটা বললাম, আরো কিছু টেকনিক আমি শেখার মানে শেয়ার করে দেব। তবে এখানে যেগুলো আছে এখান থেকে আরো কিছু আমি কমিয়ে দিব। তবে অলরেডি 193 থেকে 98টা কমিয়ে দিয়ে মাত্র 85টা আছে 183টার মধ্যে। তো এখানে আরো ইম্পর্টেন্ট যেগুলো আছে, যেমন 57 58 ইম্পর্টেন্ট, 83 84 91 ইম্পর্টেন্ট, 92 93 এগুলো আপনারা পড়ে নেবেন। ইম্পর্টেন্ট গুলো একটু আমি বলে দিচ্ছি। 95 ইম্পর্টেন্ট, যেগুলো যেগুলো দিয়ে দিয়েছি চিন্তা ভাবনা করেই তৈরি করা, ইম্পর্টেন্ট গুলোই তৈরি করা আছে। তারপরেও সাজেশন অংশে আছে, দেখবেন যে 3 স্টার যেগুলো 2 স্টার আছে সেগুলো অবশ্যই পড়তে পারবে। 96 এগুলো ইম্পর্টেন্ট। তারপরে 103 4 এগুলো ইম্পর্টেন্ট। 6 ইম্পর্টেন্ট। 110 13 14 তো বারবার প্রশ্ন আসে। এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 120। 120 থেকে বেশি আসে। 120টা কি? তামাদি আইনে বিধান না থাকলে মামলা করার জন্য তামাদির মেয়াদ কত? যেমন ঘোষণামূলক ও বাধ্যতামূলক নিষেধাজ্ঞার মোকদ্দমা বা শুট। শুটের ক্ষেত্রে 6 বছর। শুটের ক্ষেত্রে 6 বছর, কিন্তু দরখাস্তের জন্য মেয়াদ না থাকলে সেটা আলাদা। কিন্তু মূল মামলার ক্ষেত্রে যখন দেখবেন তামাদি আইনে বিধান না থাকলে কত বছর, তখন অবশ্যই উল্লেখ করা থাকবে মামলা করার জন্য, না আপিল করার জন্য, না দরখাস্ত করার জন্য। যদি দেখেন যে মামলা করার জন্য, তাহলে 6 বছর। কত অনুচ্ছেদ? 120। এইটা 120 খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে সর্বাধিক প্রশ্ন এসেছে, আগে বেশি আসতো এখান থেকে। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা একটু দাগ দিয়ে দিচ্ছি আমি। 129, 135, 142 এসআর অ্যাক্টের 8 ধারায় 142 অনুসারে 12, 8 12 142, এভাবে মনে রাখি এটা আমি। 144, 145, 146 এগুলো ইম্পর্টেন্ট। এবং 147, 48, 49 এগুলো পড়ে নেবেন। এরপর আমরা চলে যাই আপিল সংক্রান্ত যে বিষয়গুলো। আমি বললাম যে একটা পেজ থেকে 6টা প্রশ্ন কমন আসছিল। দেখেন এখানে 23 সালে অনুচ্ছেদ 96, 23 সালে অনুচ্ছেদ 95, তাহলে 95 96 থেকে কমন আসছে। এখানে 91 থেকে কমন আসছে একটা। এখানে আবার 84 থেকে কমন আসছে। এখানে 23 থেকে কমন আসছে অনুচ্ছেদ। তাহলে এই সেই পেজ, পেজ হচ্ছে 34। এই 34 পেজ থেকে মেবি 6টা প্রশ্ন কমন আসছে আমার যতটুকু মনে পড়ছে। আচ্ছা, এরপরে চলে যাব আমরা পার্ট 5, অনুচ্ছেদ 150 থেকে 183। আচ্ছা, এর মধ্যে আপিল সংক্রান্ত যে বিধান, এগুলো 150 থেকে 157, মাত্র 8টা আছে। এই 8টার মধ্যে 4টা হচ্ছে সিভিল এবং 4টা হচ্ছে ক্রিমিনাল, মোট 8টা। তো সিভিল আর ক্রিমিনাল আমি ভিন্ন ভিন্ন রং দিয়ে যদি পড়াই, সিভিলের জন্য
ক্রিমিনালের জন্য দিই হচ্ছে রেড কালার। 150, মৃত্যুদণ্ড, সেন্টেন্স অফ ডেথ। কারো মৃত্যুদণ্ড হলো দায়রা বা মূল ফৌজদারি এখতিয়ারে প্রদত্ত দায়রা জজ যদি কাউকে মৃত্যুদণ্ড দেয়, সেক্ষেত্রে হাইকোর্টে আপিল করা যাবে 7 দিনের মধ্যে। এটা কিন্তু একটা ক্রিমিনাল আপিলের বিধান। তারপরে 155, 150 এবং 157 ছাড়া অন্যান্য ক্ষেত্রে হাইকোর্টে আপিল, এটা 60 দিনের মধ্যে। তাহলে 157 হচ্ছে খালাস আদেশ বা অর্ডার অফ অ্যাকুইটাল এর বিরুদ্ধে সিআরপিসি অনুসারে আপিল করতে হবে 6 মাসের মধ্যে। তাহলে তিনটা হলো। আর আরেকটা আছে 154, সিআরপিসি অনুসারে আপিল হাইকোর্ট ছাড়া অন্যান্য ক্ষেত্রে 30 দিন। তাহলে হাইকোর্টে হচ্ছে 60 দিন আর অন্য জায়গায় 30 দিন। তাহলে এই যে লাল করা, যে আপনার প্রয়োজনে একটু করে মার্ক করে নিবেন যে এই চারটা হচ্ছে ক্রিমিনাল আপিলের ক্ষেত্রে। দেখেন 7 দিন, 30 দিন, 60 দিন, 6 মাস। 60, 30, 60 দিন, 6 মাস। এখানে অনুচ্ছেদ গুলো মনে রাখতে হবে: 50, 54, 55, 57। এরপরে আমরা চলে যাই হচ্ছে গ্রিন। 151, ডিক্রি বা আদেশ মূল দেওয়ানি এখতিয়ারে হাইকোর্টে যদি আপিল করা হয় 20 দিনের মধ্যে করতে হবে। 152, সিপিসি অনুসারে জেলা জজ আদালতে আপিল করা যাবে, অর্থাৎ জেলার মধ্যেই হাইকোর্টে যাওয়ার দরকার হচ্ছে না, 30 দিন। 153, লিভ টু আপিল প্রত্যাখ্যানের যদি আদেশ থাকে, সেক্ষেত্রে এই প্রত্যাখ্যান আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবার আপিল করা যাবে। মানে জেলা জজ আদালতে লিভ টু আপিলের দরখাস্ত করলাম, জেলা জজ বললো আমি নিব না, লিভ টু আপিল কি হলো না, মঞ্জুর হলো না, সেক্ষেত্রে হাইকোর্টে এটার বিরুদ্ধে আপিল করা যাবে 30 দিনের মধ্যে। 156 বলছে 151 এবং 153 ছাড়া অন্যান্য ক্ষেত্রে যদি হাইকোর্টে আপিল করতে চাই তাহলে সর্বোচ্চ সময় 90 দিন। এই হলো আপিল সংক্রান্ত 8টা বিধান, 4টি ক্রিমিনাল, 4টি সিভিল। এগুলো মনে রাখতে হবে, এগুলো থেকে প্রশ্ন আসে। এরপরে আমরা যেটা পড়বো, দরখাস্ত বা পিটিশন বা আবেদনপত্র, এগুলোর জন্য তামাদিবাদ তৃতীয় বিভাগে আছে। 158, রোয়েদাদ রদ। রোয়েদাদ একজন পেয়েছে, মানে সালিশ বা লেবার কোর্টে রায় পেয়েছে, তার বিরুদ্ধে আপিল করতে চাইলে 30 দিনের মধ্যে। 159, সংক্ষিপ্ত পদ্ধতির মোকদ্দমায় হাজির হয়ে সমর্থন করার জন্য 10 দিন সময় পাওয়া যাবে। অর্থাৎ আমরা যে সিভিল মামলায় 60 দিন সময় পাওয়া যায়, অর্থাৎ দুইটা অন্তত ডেট পাওয়া যায়, 60 দিন সময় পাওয়া যাবে লিখিত জবাব দেওয়ার জন্য, রিটেন স্টেটমেন্ট দেওয়ার জন্য। কিন্তু সেইটা যদি সংক্ষিপ্ত পদ্ধতি, মানে স্মল ক্লজেস কোনো কোর্ট হয়, সেই কোর্টের কোনো বিশেষ যদি সিভিল মামলার যদি বিধান থাকে, তাহলে এইটার লিখিত জবাব দিতে হবে 10 দিনের মধ্যে। 160, এটা রিভিউ। রিভিউয়ের জন্য সময় পাওয়া যাবে 15 দিন। শুনানিকালে গড় হাজির হয়েছিল, এই কারণে প্রত্যাহারকৃত দরখাস্ত পুনর্বহালের জন্য। 161, অল্প এখতিয়ার সম্পন্ন আদালতের রায় রিভিউ করার জন্য সময় 15 দিন। এগুলো একটু বারবার পড়ে মুখস্থ করে ফেলতে হবে, তাছাড়া উপায় নাই। 162, আদি এখতিয়ারে প্রদত্ত হাইকোর্টের রায়ে হাইকোর্টে রিভিউ। রিভিউ যে কোর্ট আদেশ দেয় সেই কোর্টেই কিন্তু রিভিউ করতে হয়। শুধু 20 দিনের জন্য সময়। 163, গড় হাজিরা বা সমন জারির খরচা বা খরচার জামানত জমা না দেওয়ার কারণে মামলা খারিজ হয়ে গেছে, এই খারিজ হওয়া মামলা আবার রদ করে বা খারিজ আদেশ বাতিল করার জন্য দরখাস্ত করতে হবে 30 দিনের মধ্যে। 164, একতরফা ডিক্রি, সেটা যদি রদ করতে চাই 30 দিনের মধ্যে আদালতে দরখাস্ত দিয়ে দোতরফা করতে চাইতে হবে। 166, ডিক্রি জারিতে বিক্রয় রদ, সেট অ্যাসাইড, এটা 30 দিনের মধ্যে। ডিক্রি মূলে
৬৭তে ডিক্রি মূল্যে বা জারিতে প্রাপ্ত স্থাবর সম্পত্তি দখলে বাধা, সেক্ষেত্রে দরখাস্ত করতে হবে 30 দিনের মধ্যে। ১৬৯ একতরফা শুনানিকৃত আপিল পুনরায় দোতরফা শুনানির জন্য যদি আবেদন করতে চাই 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। ১৭০ নিঃস্ব হিসেবে আপিল করার অনুমতি চাওয়া হচ্ছে যে আমার টাকা পয়সা নাই, আমি ফি দিতে পারবো না, কোর্ট ফি দিতে পারবো না, এটার জন্য দরখাস্ত নিতে হবে মক্কেলের পক্ষে। তাহলে লিভ টু অ্যাপিল অ্যাজ এ পাউপার, পাউপার মানে নিঃস্ব, 30 দিনের মধ্যে সেটা করতে হবে। আরেকটা আছে ১৭৩ ধারায় রিভিউ এর জন্য কিন্তু টোটাল 3টা অনুচ্ছেদ আছে, ১৬১, ১৬২ এবং ১৭৩। এই ৭৩-এর জন্য মেয়াদ আছে হচ্ছে 90 দিন। তাহলে ১৬১ এবং ৬২ ছাড়া অন্যান্য ক্ষেত্রে রিভিউ 90 দিন, একটু বেশি সময় দেওয়া হয়েছে। ১৭৫ ডিক্রির অর্থ কিস্তিতে পরিশোধের দরখাস্ত। এই যে পারিবারিক মামলায় বা অন্যান্য মামলায় ডিক্রি পাই, তখন আমরা একবারে শোধ না করে কি বলি, ইওর অনার আমার তো এত সামর্থ্য নাই আমার মক্কেলের, তাহলে আমরা কি করব, এই মামলায় আমরা কিস্তিতে ধীরে ধীরে পরিশোধ করব। এইটা তখন 6 মাসের মধ্যে আবেদন করা যাবে, ডিক্রির 6 মাসের মধ্যে। কে আবেদন করতে পারবে? বিবাদী পক্ষ। আজকে অনেক প্রেশার হয়ে গেছে আমার। এইদিকে কালকে রাতভর পরীক্ষা নিয়ে ভোরে, মানে রাত্রে 12টার দিকে খাওয়া দাওয়া করছি, ভোরে আর সেহরি খাওয়ার সুযোগ হয়নি। উঠেছি ঠিকই, কিন্তু দেখছি যে খাওয়ার মতো পরিস্থিতি নাই, শুধু এক গ্লাস শরবত খেয়ে রোজা ছিলাম। আবার কোর্টে দৌড়াদৌড়ি, কোর্ট থেকে এসে একটু রেস্ট নিয়েছি। ইফতারির পরে আবার বাইরে গিয়েছিলাম। বাইরে থেকে এসে এক ভাই বলল, ভাই আমার তারাবির নামাজের জন্য সমস্যা হচ্ছে 9:30 হলে, তাই 10টায় করে দিলাম। তো 10টায় করলে সময়টা সংক্ষিপ্ত রাখতে হবে, না হলে যদি রাতের খাবার দেরি করে খাই তাহলে আবার সেহরি খাওয়ার জন্য পেট কি করছে না, পারমিশন দিচ্ছে না। তো আমি একটু রুটিনটা পরিবর্তন করব প্রয়োজনে, একটু বেশি দিন সময় লাগুক, দেখা যাক কি করা যায়। বসে থাকতেও কষ্ট হচ্ছে, বুঝতে পারছেন। ১৭৬ মৃত বাদী বা আপিলকারীর প্রতিনিধিকে পক্ষভুক্ত, এই পক্ষভুক্ত নিয়ে ফারুক ভাই কথা বলছিলেন। ১৭৬ এবং ৭৭ আছে। বাদীর বিধান হচ্ছে 90 দিন ১৭৬, বিবাদীর বিধান হচ্ছে ১৭৭ আছে, এটাও 90 দিন, একই সময়। ১৭৯ আপিল করার অনুমতি সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে এখানে অ্যাপিলেট বিভাগের কথা বলা হচ্ছে, 90 দিন আপিল বিভাগে। ১৮০-তে ডিক্রি জারিতে বিকৃত স্থাবর সম্পত্তি দখল নেওয়ার জন্য 3 বছরের মধ্যে দরখাস্ত করতে হবে। ১৮১ সিপিসি 48 ধারা, অর্থাৎ সুনির্দিষ্ট দরখাস্তের তামাদের মেয়াদ নেই যেখানে, দরখাস্তের তামাদের মেয়াদ যেখানে নেই ১৮১, এবং মোকদ্দমার তামাদের মেয়াদ যেখানে নেই সেখানে ১২০। মোকদ্দমার যদি না থাকে বা শুটের না থাকলে 6 বছর, আর দরখাস্তের জন্য 3 বছর, এটা কিন্তু মনে রাখবেন। তাহলে ১২০-এ 6 বছর, মোকদ্দমার তামাদের মেয়াদ না থাকলে। আর দরখাস্তের তামাদের মেয়াদ না থাকলে 3 বছর, সেটা আছে ১৮১। এই দুইটা কিন্তু আসে এবং কনফিউজড হয় অনেকেই। ১৮২, ১৮৮ ছাড়া ক্ষেত্রে 48 ধারার বিধান নেই, তা জারি করার জন্য আবার 3 বছর। আর ডিক্রি বা আদেশের জাবেদা নকল নিবন্ধন যদি করা হয়, রেজিস্ট্রেশন করে নেওয়া হয়, সেক্ষেত্রে 6 বছর। ১৮৮ সর্বশেষ, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের আদি এখতিয়ারে যদি রায় দিয়ে থাকে, যেমন কোনো রিট পিটিশন করা হলো, তাহলে রিট পিটিশন কোথায় করতে হয়? সরাসরি হাইকোর্টে করতে হয়। তো রিট পিটিশনের বিরুদ্ধে আপিল তো করা যাবে, কিন্তু সেইটা আবার যদি কেউ কার্যকর করতে চায়, রায় মানে এক্সিকিউশন, যেটা জারি মামলা, রিটের আদেশ পাওয়া গেল, সেটা জারি করতে চাইলে 12 বছরের মধ্যে করা যাবে। তো এই ছিল আজকের আলোচনা। সর্বশেষে আরেকটা পয়েন্ট হচ্ছে, রিভিউ মাত্র 3টি ক্ষেত্রে আছে,
161, 62 এবং 173, এবং সবচেয়ে কম তামাদির মেয়াদ আছে 7 দিন, অনুচ্ছেদ 150-এ, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। আজকের আলোচনা থেকে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, ধারা অথবা অনুচ্ছেদ, পুরো তামাদি আইন থেকে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আরো প্রায় 6-7 মিনিটের মতো সময় আছে, কথা বলা যেতেই পারে। আর যদি প্রশ্ন না থাকে তাহলে দ্রুত ক্লাস শেষ করে খাওয়া দাওয়া করে ঘুম দিতে হবে, সেহেরি আছে যেহেতু। আর আমি রুটিন হয়তো বা একটু পরিবর্তন করব, 10টা থেকে করতে হবে, 10টা থেকে প্রথম 40 মিনিটে ক্লাস শেষ করে দেওয়ার চেষ্টা করতে হবে। আর যেহেতু আমি ক্লাসের সংখ্যা 2 দিন থেকে 4 দিন করে দিয়েছি, অতএব আশা করি পুষিয়ে যাবে। আর ঈদের পরে আমরা আবার লং ক্লাসে চলে যাব, দীর্ঘ ক্লাস করতেই হবে, এবং প্রয়োজনে সপ্তাহে 5 দিন করে দেব, বা 6 দিনও করতে পারি। তো মাহবুব ভাইকে আবারও ধন্যবাদ, আহ, আপনি কৃতজ্ঞতা জানাচ্ছেন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।